বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। মহামারী কোভিড-19 প্রেক্ষিতে বাংলাদেশে এখনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দীর্ঘ 4 মাস যাবৎ স্বাভাবিক শ্রেণী কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্বাভাবিক শ্রেণী কার্যক্রমের ক্ষতি কমানোর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আনন্দমোহন কলেজ অনলাইনে ক্লাস কর্মসূচি চালু করেছে। আজকের এই অনলাইন ক্লাস কর্মসূচিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার এই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিলে পরবর্তী ক্লাসের আপডেট পেতে সুবিধা হবে তোমাদের। আজকের অনলাইন ক্লাসের আমি অনার্স প্রথম বর্ষের একটি ক্লাস নিব। এই ক্লাসটি অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের জন্য প্রযোজ্য হবে। আর আজকের ক্লাসের শিরোনাম থাকবে, বিষয় থাকবে, কোর্সের বিষয় থাকবে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এই কোর্সের আমি অনলাইনে এর আগেও 3টি ক্লাস নিয়েছি। 6 দফা গণ অভ্যুত্থান, 70 সালের সাধারণ নির্বাচন, এর এই ধারাবাহিকতায় অনার্স প্রথম বর্ষের এই কোর্সের আজকে আমার 4র্থ ক্লাস। আর আজকের আলোচ্য পাঠ থাকবে, আমি আজকে আলোচনা করব বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা। এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকের এই আলোচনায় আমি তোমাদের সাথে রয়েছি আবুল বাশার, বিসিএস সাধারণ শিক্ষা, প্রভাষক, ইতিহাস বিভাগ, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ। এই ক্লাস পরিচালনায় আজকে আমি তোমাদের সাথে রয়েছি। শুরুতেই দেখে নিব বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সমর্থন ও সহযোগিতার কারণ। আমাদের মুক্তিযুদ্ধে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত কেন সমর্থন করলো এবং কেন সহযোগিতা করলো, এই কারণগুলো আমরা দেখব। প্রথমেই রয়েছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ার প্রয়াস। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ার প্রয়াস, একটু মনোযোগ সহকারে সবাই শুনতে হবে। এখানে আমরা বলতে পারি 1947 সালে ভারত ও পাকিস্তান সৃষ্টি হয়েছিল মূলত মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব বা টু নেশন থিওরি, অর্থাৎ ধর্মীয় জাতীয়তাবাদের ভিত্তিতে, যা প্রথম থেকেই ভারতীয় কংগ্রেস রাজনৈতিক দল এটা মেনে নিতে পারেনি। কংগ্রেস চেয়েছিল মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব ভুল প্রমাণিত হোক। আর ভারত এ ধরনের একটা সুযোগ পায় 1952 সালের ভাষা আন্দোলনে, যেখানে ধর্মের চেয়ে পূর্ব পাকিস্তানে ভাষাটাকেই বেশি গুরুত্ব দিয়ে আন্দোলনটা তৈরি হয়েছিল। মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদী চেতনায় বাংলাদেশ যাতে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ে তুলতে পারে, এ লক্ষ্যে ভারত মুক্তিযুদ্ধে পূর্ব পাকিস্তানকে সহায়তা করে। এই কথাগুলো আমরা বলতে পারি এখানে। 2 নম্বর কারণ রয়েছে যোগাযোগ ব্যবস্থা সহজতর করার লক্ষ্যে। আমরা জানি 1947 সালে ভারত পাকিস্তান সৃষ্টি হয়। আর এই সৃষ্টির পর ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য রয়েছে, যে রাজ্যগুলোকে বলা হয় 7 সিস্টার্স। এই যেমন আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল, এই যে 7টি রাজ্য, মণিপুর, এই 7টি রাজ্যের সাথে যোগাযোগের জন্য ভারতের শিলিগুড়ি করিডোর ব্যতীত আর কোনো বিকল্প ব্যবস্থা ছিল না। এই 7টি রাজ্যে যোগাযোগের জন্য একটি মাত্র পথ ছিল, সেটা হচ্ছে শিলিগুড়ি করিডোর। এই সীমিত যোগাযোগের বিষয়টা নিরাপদ ছিল না, কেননা এই অঞ্চলটি যে কোনো সময় চীন দ্বারা আক্রান্ত হওয়ার একটা আশঙ্কা ছিল, যেটার প্রমাণ পাই 1962 সালে চীন বনাম ভারত যুদ্ধের সময় এই অঞ্চলটি চীন কর্তৃক আক্রান্ত হয়। তাই ভারত মনে করে
যদি বাংলাদেশ পাকিস্তান থেকে পৃথক হয় তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এই সেভেন সিস্টার্স এর রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের উপর দিয়ে যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সহজ হবে। এই বিষয়গুলো আমরা এখানে বলতে পারি। 3 নাম্বার কারণ রাজনৈতিক ও সামরিক। এখানে আমরা বলতে পারি 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধে যে নেতৃত্ব দানকারী দল ছিল আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের রাজনৈতিক মতাদর্শ ছিল ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, অর্থনৈতিক সমাজতন্ত্র, যা ভারতের তৎকালীন ক্ষমতাসীন দল কংগ্রেসের রাজনৈতিক মতাদর্শের সাথে অনেকটাই সঙ্গতিপূর্ণ ছিল, অনেকটাই একই রকম ছিল। এজন্য ভারত মনে করে মুক্তিযুদ্ধের মাধ্যমে আওয়ামী লীগের মতো একটি দল ক্ষমতায় আসলে তাদের সঙ্গে কাজ করা সহজ হবে এবং দক্ষিণ এশিয়ায় ভারতের রাজনৈতিক ও সামরিক প্রতিপক্ষ পাকিস্তানকে এর মাধ্যমে দুর্বল করা সম্ভব হবে। এই 3 নাম্বার কারণ এগুলো। 4 নাম্বার শরণার্থী সমস্যা। 25শে মার্চ যে অপারেশন সার্চলাইটে পাকিস্তান সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী বাঙালির উপর অতর্কিত হামলা চালালে অনেক মানুষ প্রাণ হারায় এবং হাজার হাজার মানুষ প্রাণ ভয়ে ভারতে আশ্রয় নেয়। এই বিপুল সংখ্যক মানুষের ব্যয়ভার বহন করতে ভারত সরকারকে হিমশিম খেতে হয়। এ অবস্থায় স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা ব্যতীত এত বিপুল সংখ্যক শরণার্থী দেশে ফেরত পাঠানো সম্ভব ছিল না। এই যে আশ্রিত শরণার্থীকে বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব নয়, একমাত্র সম্ভব স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা, যার পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে সমর্থন ও সহযোগিতা করে। আমরা 5 নাম্বার কারণটা দেখব, মানবিক কারণ। এখানে আমরা বলতে পারি মুক্তিযুদ্ধের 9 মাস অর্থাৎ মার্চ মাস থেকে ডিসেম্বর মাস, এই সময়ে পাকিস্তান বাহিনীর নির্যাতন, গণহত্যা, ধর্ষণ যে কোনো হৃদয়বান মানুষকে নিপীড়িত বাঙালি জাতির পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করবে, এটাই ছিল স্বাভাবিক। এই নিপীড়িত নির্যাতিত জনগণের পাশে দাঁড়াতে, মানুষের পাশে দাঁড়াতে যে কোনো মানুষকে উৎসাহিত করবে, এটাই স্বাভাবিক। এমন একটি অবস্থায় ভারতীয় জনগণের সহানুভূতি, আবেগ, মানবতাবোধ এতটাই তীব্র হয়েছিল যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সমগ্র ভারতব্যাপী জনমত গড়ে উঠেছিল। এই কারণগুলোর জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত সমর্থন ও সহযোগিতা করে। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এখানে রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত সরকারের অবদান, অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধে ভারত সরকার কি কি অবদান রাখলো, কি কি ভূমিকা পালন করলো, কি কি কন্ট্রিবিউশন আছে। এখানে 1 নম্বরে রয়েছে বাংলাদেশকে সমর্থন। আমরা আলোচনার সুবিধার্থে কিছু কি নোট ব্যবহার করেছি, আলোচনা যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তো প্রথম পয়েন্টটা হচ্ছে বাংলাদেশকে সমর্থন। এখানে কি নোট রয়েছে, 31 মার্চ 1971 লোকসভায় প্রস্তাব পাস, অর্থাৎ 25শে মার্চ অপারেশন সার্চলাইটের মাধ্যমে বাংলাদেশের মানুষের উপর যে নারকীয় হত্যাযজ্ঞ শুরু হয়, যার প্রেক্ষিতে 26শে মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়্যারলেসের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দেন যে দিস মে বি মাই লাস্ট মেসেজ ফ্রম টুডে, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট, আই কল আপন দ্য পিপল অফ বাংলাদেশ wherever you might be and with whatever you have to resist the army of occupation to the last. Your fight must go until the last soldier of Pakistan occupation army is expelled from the soil of Bangladesh and final victory is achieved. এই ঘোষণার পর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়। আর এই স্বাধীনতাকে ভারত সরকার 31শে মার্চ 1971 সালে লোকসভায় প্রস্তাব পাস করে বাংলাদেশের পক্ষে সমর্থন জানায়। 2 নম্বর যে ভূমিকাটা, অবদানটা রয়েছে প্রবাসী সরকার গঠন ও শপথ পাঠে সহায়তা। এই যে প্রবাসী সরকার, স্বাধীন বাংলাদেশ সরকার, মুজিবনগর সরকার, আমরা অস্থায়ী বাংলাদেশ সরকার যাই বলি, এবং এই সরকার গঠন করে এবং শপথ পাঠে ভারত সরকার সহায়তা করে। এখানে আলোচনার সুবিধার্থে আমি একটা কি নোট দিয়েছি, 3 এপ্রিল 1901 ইন্দিরা গান্ধীর সাথে তাজউদ্দিনের আলোচনা।
আমরা এই কেইনোটার প্রেক্ষিতে বলতে পারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার পর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ভারতে আশ্রয় নেয় ভারতের সহায়তা লাভের জন্য। এর মধ্যে তাজউদ্দিন আহমেদ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। উনি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে সাক্ষাৎ করে বাংলাদেশকে সহযোগিতা করার আহ্বান জানায়। তো সহযোগিতা করার আহ্বানের পাশাপাশি উনি ইন্দিরা গান্ধীকে অবহিত করেন যে স্বাধীন বাংলাদেশ সরকারের প্রেসিডেন্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা এই মন্ত্রিসভার সদস্য। তো ইন্দিরা গান্ধী বাংলাদেশকে সহায়তা করার এবং স্বাধীন বাংলাদেশ সরকারকে সমর্থনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। এই আশ্বাস পেয়ে তাজউদ্দিন আহমেদ কলকাতায় আসে, অন্যান্য আওয়ামী লীগ নেতৃবৃন্দর সাথে সাক্ষাৎ হয়। এখানে কিছু কিছু বিষয় নিয়ে মতবিরোধ হলেও সবশেষে বহির্বিশ্বের সামনে শেখ মুজিবুর রহমানের অনুসারীদের মধ্যে যে একতা রয়েছে তা প্রমাণের জন্য প্রমাণিত করার জন্য সব বিভেদ ভুলে সবাই স্বাধীন বাংলাদেশ সরকারের প্রতি সমর্থন জানায়। এই সময়ে একটা ভাষণ রেকর্ড করা হয়, যেখানে তাজউদ্দিন আহমেদ ভাষণ দেন এই মুক্তিকামী জনতার প্রতি, স্বাধীনতা সংগ্রামের সমর্থনের জন্য এবং দেশের সব শ্রেণী পেশার মানুষকে এই সংগ্রামে অংশগ্রহণের জন্য একটা রূপরেখা প্রচারিত হয় এই ভাষণে। কলকাতা অল ইন্ডিয়া রেডিওর কলকাতা শিলিগুড়ি বেতার কেন্দ্র থেকে এবং পরবর্তী সময়ে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে এই ভাষণটি প্রচারিত হয়। এই ভাষণ দেওয়ার পর তাজউদ্দিন আহমেদ সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার উদ্দেশ্যে রওনা হয়। 11 এপ্রিল সবাই ওখানে মিলিত হয় আগরতলার সার্কিট হাউসে। এখানে স্বাধীন বাংলাদেশ সরকারের দপ্তর, বিভিন্ন মন্ত্রণালয় বন্টিত হয়, যেখানে তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী, এইচ এম কামরুজ্জামান অর্থমন্ত্রী, এইচ এম কামরুজ্জামান স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী, কামরুজ্জামান ক্যাপ্টেন মনসুর আলী অর্থমন্ত্রী, খন্দকার মোশতাক আহমেদ পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী, সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি এবং শেখ মুজিবুর রহমানের অবর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতি। এই দপ্তরগুলো এখানে বন্টন করা হয়। এই প্রবাসী সরকার গঠনে ভারতের ব্যাপক সহায়তা ছিল। এবং তারপরে প্রশ্ন হয় এই শপথ পাঠে সহায়তা, মানে এই সরকারের শপথ পাঠ কোথায় হবে? তো যেহেতু স্বাধীন বাংলাদেশ সরকার, এই সরকারের শপথ হইতে হবে স্বাধীন বাংলাদেশের কোনো ভূখণ্ডে। তো ব্যারিস্টার আমিরুল ইসলাম প্রথম ভূখণ্ড নির্ধারণ করেছিল শপথের জন্য, চুয়াডাঙ্গা। কিন্তু এই ভূখণ্ডে পাকিস্তান বিমান বাহিনী বোমা বর্ষণের পর পুনরায় একটা স্থান নির্ধারণ করে মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায়। এখানে 1971 সালের 17 এপ্রিল স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ অনুষ্ঠান হয়। কেননা এই স্থানটি ভারতের সীমান্তবর্তী বিএসএফ এর একটা ক্যাম্প ছিল, বেতাই নামক ক্যাম্প। এই ক্যাম্প থেকে মাত্র 4 কিলোমিটার দূরে। তো এখানে যদি শপথ পাঠের আয়োজন করা যায় তাহলে নিরাপত্তা নিশ্চিত করা যাবে এবং বিএসএফ এর সদস্যরা এই সরকারের শপথ পাঠের সময় সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছে, চতুর্দিক থেকে ঘিরে রেখেছে। শপথ পাঠ অনুষ্ঠিত হয়, যে শপথে স্বাধীন বাংলাদেশ সরকারের ঘোষণাপত্র, যেটা রচনা করে স্বাধীন বাংলাদেশ সরকারের ঘোষণাপত্র পাঠ করে অধ্যাপক ইউসুফ আলী এবং স্বাধীন বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। আর শপথ গ্রহণের পর এখানে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ভাষণ দেন, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ভাষণ দেন। তো প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ভাষণের সময় এই সরকারের নামকরণ করা হয় মুজিবনগর সরকার। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই সরকারের শপথ পাঠের শেষ দিকে পাকিস্তান বিমান বাহিনী জায়গাটি দখল করে নিলে এই মুজিবনগর সরকার কলকাতার 8 নং থিয়েটার রোডে স্থানান্তরিত হয়। তখন এই সরকারকে বলা হয় প্রবাসী বাংলাদেশ সরকার। তাহলে সরকার গঠন থেকে শুরু করে শপথ পাঠে ভারতের প্রত্যক্ষ পরোক্ষ সব ধরনের সহযোগিতা ছিল। আমরা পরবর্তী অবদানে যাচ্ছি। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ। মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ, এখানে আমরা দেখতে পাচ্ছি লখনৌতে গোলন্দাজ শূন্য, দেরাদুনে সিগন্যাল শূন্য, আসাম ও নাগাল্যান্ডে কমান্ডো প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
তাহলে কোথায় কোথায় কি সৈন্যদের প্রশিক্ষণ দিয়েছে ভারত? লখনৌতে দিয়েছে গোলন্দাজ সৈন্য, যারা গোলাবারুদ সৈন্য, গোলাবারুদের সৈন্য প্র্যাকটিস, কমান্ডো প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। নৌ ও বিমান সৈনিকদের জন্য পৃথক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ও ভারত সীমান্তে মুক্তিযুদ্ধে গমন ইচ্ছুকদের জন্য যুব শিবির এবং অভ্যর্থনা শিবির স্থাপন করা হয়। বাংলাদেশ ভারত সীমান্তে মুক্তিযুদ্ধে গমনে ইচ্ছুকদের জন্য, যারা মুক্তিযুদ্ধে অংশ নিতে চায় তাদের জন্য যুব শিবির স্থাপন করা হয় এবং অভ্যর্থনা শিবির স্থাপন করা হয়। যারা যুদ্ধে অংশ নিতে চায় বাংলাদেশ থেকে ভারতে প্রশিক্ষণের জন্য যারা গিয়েছে তাদের জন্য যুব শিবির এবং অভ্যর্থনা শিবির স্থাপন করে ভারতের সরকার। যুব শিবিরের ক্যাম্প প্রশাসক হিসেবে দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন পদমর্যাদার একজন ভারতীয় সেনা অফিসার। যুব শিবিরের দায়িত্ব ক্যাপ্টেন পদমর্যাদার একজন ভারতীয় সেনা অফিসার ছিল এই যুব শিবিরের দায়িত্বে। এরপর আমরা দেখতে পাচ্ছি মেজর জেনারেল উবানের তত্ত্বাবধানে উত্তরপ্রদেশের দেরাদুনে এবং আসামের হামলংয়ে মুজিব বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে একটা বিশেষ বাহিনী গঠিত হয়েছিল, মুজিব বাহিনী। ছাত্রলীগ যুবলীগের তরুণ কর্মীদের নিয়ে এই বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেয় মেজর জেনারেল উবান। আর স্থান ছিল উত্তরপ্রদেশের দেরাদুন এবং আসামের হামলং। আর দেখতে পাচ্ছি ভারতীয় নৌবাহিনীর তত্ত্বাবধানে বিশেষভাবে নির্বাচিত 400 জন যুবককে সফিস্টিকেটেড টেকনিক্স অফ ওয়াটারবোর্ন এন্ড আন্ডার ওয়াটার স্যাবুটেজ প্রশিক্ষণ দেওয়া হয়। এই যে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত 400 জন যুবক বাংলাদেশের মুক্তিযুদ্ধের 10 নং সেক্টরে ব্যাপক আলোড়নকারী একটা অভিযান পরিচালনা করে, যেটাকে আমরা জানি অপারেশন জ্যাকপট। যে বাংলাদেশের যত নদী বন্দর, সমুদ্র বন্দর রয়েছে, এখানে পাকিস্তানের নৌবাহিনীর অস্ত্রবোঝাই যুদ্ধ জাহাজগুলো 1971 সালের 15ই আগস্ট সেই বিখ্যাত অপারেশন জ্যাকপটের মাধ্যমে ধূলিসাৎ করে দেওয়া। আর তাদের বিশেষভাবে ট্রেনিং দেওয়া হয়েছিল ভারতের নৌবাহিনীর তত্ত্বাবধানে। যে ট্রেনিংটা হচ্ছে সফিস্টিকেটেড টেকনিক্স অফ ওয়াটারবোর্ন এন্ড আন্ডার ওয়াটার স্যাবুটেজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহে ভারত ব্যাপক সহযোগিতা করেছে। আমরা এরপরে 4 নম্বরে দেখতে পাচ্ছি শরণার্থীদের সহায়তা। এখানে আমরা দেখব ভারত প্রায় 1 কোটি শরণার্থীকে আশ্রয় দেয়। সবচেয়ে বেশি শরণার্থী আশ্রয় পায় পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম ও মেঘালয় রাজ্যে। সবচেয়ে বেশি শরণার্থী পশ্চিমবঙ্গে, ত্রিপুরা, আসাম ও মেঘালয় রাজ্যে। আর প্রায় 1 কোটি শরণার্থীকে ভারত আশ্রয় দিয়েছিল। শরণার্থী শিবিরগুলো যেন সীমান্ত জুড়ে এক একটি বাংলাদেশ হয়ে গিয়েছিল। অর্থাৎ শরণার্থী শিবিরগুলো পর্যবেক্ষণ করলে এটাই প্রতীয়মান হতো যে এক একটা শরণার্থী শিবির এক একটা বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশি মানুষের এমন ভাবে শরণার্থী শিবিরে জায়গা হয় যেমন একটা বাংলাদেশি মনে হতো একটা শরণার্থী শিবিরকে। আর এই শরণার্থী শিবিরে ত্রাণ কার্য তদারকির জন্য পুনর্বাসন মন্ত্রণালয়ের অধীনে কলকাতায় শাখা সচিবালয় প্রতিষ্ঠা করা হয়। ত্রাণ কার্যে সমন্বয় ও শরণার্থী শিবির প্রতিষ্ঠার মূল দায়িত্বে ছিলেন কর্নেল পি.এন. লুথার। অর্থাৎ কর্নেল পি.এন. লুথার এই ত্রাণ কার্যটা সমন্বয় করত এবং শরণার্থী শিবির প্রতিষ্ঠার মূল দায়িত্বে ছিল। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, সাদা কালো একটা ছবি। এখানে দেখতে পাচ্ছি বৃদ্ধ মহিলা, বৃদ্ধ পুরুষ, শিশু, বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষ কাপড় চোপড় মাথায় নিয়ে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হেঁটে যাচ্ছে। এটা তৎকালীন সময়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে একটি জনপ্রিয় ছবি। এই বাংলাদেশ থেকে নির্যাতন, নিপীড়ন ও ভয়ে জীবন রক্ষার জন্য ভারতের শরণার্থী শিবিরে এইভাবে গিয়ে আশ্রয় নিয়েছে। আমরা আরেকটা ছবি দেখব। এখানে দেখতে পাচ্ছি একদল মানুষ লাইনে দাঁড়িয়েছে। এই ছবিটি হচ্ছে এই শরণার্থী শিবিরে তাদেরকে যে খাবার দেওয়া হতো, এই খাবার সংগ্রহের জন্য তারা এই লাইনে দাঁড়িয়েছে, যেখানে মানবতার বাণী নীরবে কাঁদতেছে। নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে বেঁচে থাকার জন্য, অত্যাচার নির্যাতন থেকে রক্ষার জন্য তারা ভারতে আশ্রয় নিয়েছে। যেমন ভাবে আমরা এখন সাম্প্রতিক সময়ে দেখেছি মায়ানমার থেকে বিপুল পরিমাণে রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এই যে শরণার্থী শিবিরে রয়েছে
এই কষ্ট করে এসেছে, অমানবিক জীবনযাপন করেছে। ৭১ মুক্তিযুদ্ধের সময় অনেক বাঙালি ভারতে আশ্রয় নেয়, কলকাতার বিশেষ করে পশ্চিমবঙ্গে আশ্রয় নেয়। আর এক একটা শরণার্থী শিবির ছিল যেন এক একটা বাংলাদেশের মতো বোঝা যেত। আমরা ৫ নম্বরে দেখব বিভিন্ন রাজ্য সরকারের ভূমিকা। বিভিন্ন রাজ্য সরকার কি কি ভূমিকা পালন করলো। ভারত যেহেতু একটা যুক্তরাষ্ট্রীয় সরকার, এখানে কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকার রয়েছে, রাজ্য সরকার রয়েছে। তো ভারতে বর্তমানে ২৮টি রাজ্য। এখানে কি কি ভূমিকা পালন করলো আমরা দেখতে পাচ্ছি। বিহার, কেরালা, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মেঘালয়, উড়িষ্যা, রাজস্থান ও আসামের বিধানসভা পাকিস্তানকে নিন্দা জানিয়ে এবং বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি জানিয়ে প্রস্তাব গ্রহণ করে। অর্থাৎ শুধু ভারতের কেন্দ্রীয় সরকার নয়, ভারতের বিভিন্ন প্রাদেশিক সরকারও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অর্থাৎ পাকিস্তানকে নিন্দা জানায় এবং বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি জানিয়ে প্রস্তাব অনুমোদন করে। তাদের যে বিধানসভা, আইনসভা রয়েছে, ভারতের প্রত্যেকটা প্রদেশে যে বিধানসভা রয়েছে, এই বিধানসভায় পাকিস্তানকে নিন্দা জানায় এবং বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি দেয়। আমরা পরবর্তী আলোচনায় যাচ্ছি ৬ নম্বর পয়েন্টে। ৬ নম্বর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠন। ভারত মুক্তিযুদ্ধের পক্ষে ইন্টারন্যাশনালিও জনমত গঠনের চেষ্টা করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও তার বিভিন্ন মন্ত্রী এসময় বহু রাষ্ট্র সফর করে বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ের জন্য। এসময় ভারত সরকার ৬৭টি রাষ্ট্রে ১৮টি সরকারি প্রতিনিধি দল প্রেরণ করে। ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ে পুস্তক, পত্রিকা, দলিল, প্রামাণ্যচিত্র, চলচ্চিত্র তৈরি করে ভারতীয় দূতাবাসের মাধ্যমে সারা বিশ্বে ব্যাপক প্রচার করে। আমরা দেখতে পাচ্ছি ইন্দিরা গান্ধী ও তার বিভিন্ন মন্ত্রী এ সময় বহু রাষ্ট্র সফর করে। অর্থাৎ ভারত শুধু ভারতের নিজস্বভাবে সহায়তা করেনি, বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক বিশ্ব যেন বাংলাদেশের পক্ষে পাশে দাঁড়ায় সেই জনমত আদায়ের জন্য 18টি সরকারি প্রতিনিধি দল ৬৭টি রাষ্ট্রে প্রেরণ করে। আর এই জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ে পুস্তক প্রকাশ করে, পত্রিকা, দলিল, প্রামাণ্যচিত্র, দলিল চিত্র তৈরি করে ভারতীয় দূতাবাস যে বিভিন্ন দেশে রয়েছে তা প্রচারের ব্যবস্থা করে। ৯ আগস্ট ১৯৭১ সোভিয়েত ভারত মৈত্রী চুক্তি বাংলাদেশের পক্ষে মাইল ফলক। অর্থাৎ ৯ আগস্ট ১৯৭১ সালে ভারত সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে রাশিয়া, সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থনের জন্য একটা চুক্তি স্বাক্ষর করে, যে এই চুক্তিতে স্বাক্ষরকারী কোন দেশ তৃতীয় কোন পক্ষ দ্বারা আক্রান্ত হলে উভয়ে মিলে তা প্রতিরোধ করবে। অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেহেতু আমেরিকা এবং চীন পাকিস্তানকে সহায়তা করছে, এর প্রেক্ষিতে ভারত যেহেতু বাংলাদেশকে সহায়তা করছে, যদি চীন এবং আমেরিকা ভারতকে কোন রকম আক্রমণ করে তাহলে সোভিয়েত ইউনিয়ন পাশে দাঁড়াবে। এটাই ছিল এই চুক্তির মূল বিষয়। তাহলে আন্তর্জাতিকভাবে ভারত বাংলাদেশের পক্ষে জনপ্রিয়তা আদায়ের বহুমাত্রিক চেষ্টা করে। আমরা ৭ নম্বর পয়েন্টটা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুর বিচারের বিরোধিতা। এখানে আমরা আলোচনা করতে পারি। আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ২৬শে মার্চ ১৯৭১ স্বাধীনতা ঘোষণার পর গ্রেপ্তার করা হয়। ৩ দিন বাংলাদেশে রাখার পর পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। ওখানে করাচির লায়লপুর কারাগারে, মিয়ন আলী কারাগারে রাখা হয়। এখানে বিচারের ব্যবস্থা করা হয়, বিচারের আয়োজন করা হয়, কেননা বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশদ্রোহিতার অপরাধ করেছেন। এরকম ১২টা অভিযোগে পাকিস্তান সামরিক জান্তা বঙ্গবন্ধুর বিচার শুরু করে, যার মধ্যে ৬টাতে বঙ্গবন্ধুকে ফাঁসির আদেশ দেওয়া হয়। আর এই ফাঁসির আদেশ দিলে ইন্দিরা গান্ধী তীব্র প্রতিবাদ জানান যে পাকিস্তান সামরিক জান্তা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করলে শুধু ভারত বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বে এর প্রতিক্রিয়া দেখা দিবে। এই যে এক ধরনের হুমকি প্রদান করে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং বহির্বিশ্বের বাংলাদেশের পক্ষে বিভিন্ন দেশ বঙ্গবন্ধুর বিচারের বিরোধিতা করে যে স্টেটমেন্ট দেয়, যে বিবৃতি দেয়, যার প্রেক্ষিতে পাকিস্তান সামরিক জান্তা জেনারেল ইয়াহিয়া খান বঙ্গবন্ধুর বিচারের রায় কার্যকর করতে সাহস পায়নি। ভারত এখানে প্রত্যক্ষ খুব শক্তিশালী একটা ভূমিকা পালন করে।
আমরা 8 নম্বরে দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে ভারতের অংশগ্রহণ। 8 নম্বর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধে ডিরেক্টলি, এতদিন পরোক্ষভাবে অনেক কিছু করেছে, কিন্তু আমরা প্রত্যক্ষভাবে ভারত কি কি করেছে দেখতে পাচ্ছি। 21 নভেম্বর, স্লাইডে খেয়াল করো সবাই, 21 নভেম্বর 1971 বাংলাদেশ ভারত যৌথ বাহিনী গঠিত হয়। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরার যৌথ বাহিনীর প্রধান নিযুক্ত হন। হ্যাঁ, জগদীশ সিং অরোরা যৌথ বাহিনীর প্রধান নিযুক্ত হয়। যৌথ বাহিনী গঠিত 21 নভেম্বর 1971। ভারতের সেনাপ্রধান জেনারেল শ্যাম মানেকশ হন নৌ কমান্ডের প্রধান, যৌথ কমান্ডের প্রধান। যৌথ কমান্ডের সদর দপ্তর ছিল কলকাতার পোর্ট উইলিয়াম। আর চিফ অফ স্টাফ ছিলেন মেজর জেনারেল JFR জ্যাকব। আর জগদীশ সিং অরোরার অধিনায়কত্বে বাংলাদেশের রণাঙ্গনকে 4টি সেক্টরে ভাগ করা হয়। অর্থাৎ যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য বাংলাদেশের রণাঙ্গনকে 4টি সেক্টরে ভাগ করা হয়। প্রথম যে সেক্টরটা আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম সেক্টর। আর এই উত্তর পশ্চিম সেক্টরটা অঞ্চলগুলো ছিল হচ্ছে রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী। আর দ্বিতীয় যে সেক্টরটা ছিল পশ্চিম সেক্টর, এই সেক্টরের অধীনে ছিল যশোর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, ফরিদপুর, খুলনা। তৃতীয় যে সেক্টরটা ছিল দক্ষিণ পূর্ব সেক্টর, এই অঞ্চলগুলো ছিল মৌলভীবাজার, সিলেট, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ভৈরব বাজার, দাউদকান্দি, নোয়াখালী, চট্টগ্রাম। এটা ছিল দক্ষিণ পূর্ব সেক্টর। আর লাস্ট যে সেক্টরটা উত্তর পূর্ব সেক্টরে ছিল জামালপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, সাভার, টঙ্গী, ঢাকা। অর্থাৎ জগদীশ সিং অরোরা বাংলাদেশের রণাঙ্গনকে 4টি সেক্টরে ভাগ করে। আবার আমরা জানি তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। আর বৃহত্তর ময়মনসিংহ ছিল 11 নম্বর সেক্টরে, তোমরা সবাই জানো। জগদীশ সিং অরোরা বাংলাদেশকে 4টি সেক্টরে ভাগ করেছিল, উত্তর পশ্চিম সেক্টর, পশ্চিম সেক্টর, দক্ষিণ পূর্ব সেক্টর, উত্তর পূর্ব সেক্টর। এরপরে আমরা দেখতে পাচ্ছি স্লাইডে 3 ডিসেম্বর 1971 পাকিস্তান বিমান বাহিনী ভারত আক্রমণ করে। পাকিস্তান বিমান বাহিনী ভারতের অমৃতসর, শ্রীনগর, কাশ্মীর উপত্যকা এই অঞ্চলগুলোতে আক্রমণ করে, যে অপারেশনের নাম অপারেশন চেঙ্গিস খান। 3 ডিসেম্বর 1971 পাকিস্তান বিমান বাহিনী ভারতের অমৃতসর, শ্রীনগর, কাশ্মীর এই অঞ্চলগুলোতে আক্রমণ করে। এর ফলে 4 ডিসেম্বর 1971 ভারত সরাসরি বাংলাদেশের পক্ষে যুদ্ধে অংশ নেয়। সরাসরি বাংলাদেশের পক্ষে যুদ্ধে অংশ নেয়। আর 6 ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। আর ভারতের শক্তিশালী পদক্ষেপের ফলে, ভারতের আর্মি অফিসারদের দক্ষতা, দূরদর্শিতার ফলে ভারতের অংশগ্রহণের মাত্র 12 দিন পর, অর্থাৎ 16 ডিসেম্বর 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল একে খান নিয়াজি 93,000 সৈন্য ও অস্ত্রশস্ত্র সহ রেসকোর্স ময়দানে, বর্তমানে যেটা সোহরাওয়ার্দী উদ্যান, যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করেন। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় সূচিত হয় এবং বিশ্বের মানচিত্রে বাঙালি জাতির প্রথম স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। তাহলে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের প্রত্যক্ষ অংশগ্রহণ দেখলাম। অর্থাৎ পাকিস্তান ভারতকে আক্রমণ করে, যে আক্রমণের নাম অপারেশন চেঙ্গিস খান, যার প্রেক্ষিতে ভারত এতদিন পরোক্ষভাবে বিভিন্ন সহায়তা করলেও পাকিস্তান কর্তৃক আক্রান্ত হওয়ার পর বাংলাদেশের পক্ষে ভারত সরাসরি প্রত্যক্ষভাবে যুদ্ধে অংশ নেয়। আর 12 দিন পর বাংলাদেশ বিজয় অর্জন করতে সম্মত হয়। 93,000 সৈন্য সহ পাকিস্তানের হানাদার বাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল একে খান নিয়াজি 93,000 সৈন্য সহ বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করে। এর মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র বিশ্বের মানচিত্রে স্থান করে নেয়।
তাহলে আমরা এতক্ষণ মুক্তিযুদ্ধে ভারতের অংশ মানে ভারতের ভূমিকা দেখলাম, অবদান দেখলাম। আমরা পরবর্তী আলোচনায় যাচ্ছি। এ পর্যায়ে আমরা দেখব মুক্তিযুদ্ধে ভারতের বেসরকারি পর্যায়ের অবদান। এতক্ষণ আমরা দেখলাম সরকারি অবদান, এখন দেখবো আমরা বেসরকারি পর্যায়ে, মানে বেসরকারিভাবে মুক্তিযুদ্ধে ভারত কি করলো। প্রথমে আমরা দেখব ভারতীয় রাজনৈতিক দলগুলোর ভূমিকা। ভারতের যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি ছিল তারা কি ভূমিকা পালন করেছে। প্রথমে রয়েছে, আমরা দেখব কি নোটে রয়েছে সরকারি দল, তারপরে রয়েছে বিরোধী দল, তারপরে রয়েছে বামপন্থী দল। আমরা সরকারি দল কি ভূমিকা পালন করেছে। সরকারি দল হিসেবে কংগ্রেসের ভূমিকা ছিল, তৎকালীন সরকারি দল ছিল কংগ্রেস, আর তাদের ভূমিকা সূচনা লগ্নে ছিল অনেকটা সতর্কতামূলক এবং রক্ষণশীল। অন্যদিকে অধিকাংশ রাজনৈতিক দলের প্রতিক্রিয়া ছিল স্বতঃস্ফূর্ত এবং অনেক উৎসাহ সূচক। আর বিরোধী দলগুলোর ভূমিকা ছিল বিশেষভাবে ভারতীয় কমিউনিস্ট পার্টি, সোশ্যালিস্ট পার্টি, জনসংঘ পার্টি বাংলাদেশকে কার্যকর সাহায্যের জন্য সরকারের কাছে দাবি জানায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি সরকারি দল এবং বিরোধী দল উভয়ই বাংলাদেশের মুক্তিযুদ্ধে মানে সহায়তার জন্য অগ্রসর ছিল, সহায়তার জন্য উৎসাহ ছিল, আগ্রহ ছিল। আর বামপন্থী দলগুলো বাংলাদেশ সমস্যাকে বিবেচনা করেছে বাঙালি জাতির মুক্তি সংগ্রাম হিসেবে। অর্থাৎ বামপন্থী দলগুলো বাংলাদেশের যে চলমান ৭১ সালে চলমান সমস্যাকে বাঙালি জাতির মুক্তি সংগ্রাম হিসেবে বিবেচনা করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় রাজনৈতিক দলগুলো ইতিবাচক ভূমিকা পালন করেছে, সরকারি দল, বিরোধী দল এবং বামপন্থী দল। আমরা এ পর্যায়ে আমরা দেখব বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কি করেছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কি করেছে, আমরা কি নোট দেখি কি রয়েছে কি নোটে। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা সংগঠনের নাম: বাংলাদেশ সেবা সংঘ, স্বাধীন বাংলা সংগ্রাম সহায়ক সমিতি, তারপরে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সহায়ক সমিতি। তাহলে আমরা এখানে বলতে পারি ভারতের কবি, সাহিত্যিক, লেখক, শিক্ষাবিদ এবং শিল্পীদের মধ্যে অধিকাংশ মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত ছিল। সমগ্র ভারতব্যাপী বিভিন্ন সংগঠন গড়ে উঠতে থাকে। বিশেষ করে পশ্চিমবঙ্গের জনগণ বাংলাদেশ সেবা সংঘ, এই যে প্রথম সংগঠনটা বাংলাদেশ সেবা সংঘ, আর হচ্ছে দ্বিতীয় সংগঠনটা স্বাধীন বাংলা সংগ্রাম সহায়ক সমিতি নামে বিভিন্ন সংগঠনের মাধ্যমে সহায়তার হাত বাড়িয়ে দেয়। এছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস.এন. সেনকে সভাপতি করে কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, এই যে তৃতীয় সংগঠনটা কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সহায়ক সমিতি গঠিত হয়। এই যে তৃতীয় সমিতিটা কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সহায়ক সমিতি ইংরেজিতে ৬টি এবং বাংলায় ৫টি মনোগ্রাফ প্রকাশ করে, মানে বাংলায় ৫টি আর্টিকেল টাইপের মনোগ্রাফ প্রকাশ করে, যা সারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ, সাংবাদিক এবং বুদ্ধিজীবীদের ঠিকানায় প্রেরণ করা হয় মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনের জন্য। তাহলে এই কলকাতা বিশ্ববিদ্যালয়, এই যে বাংলাদেশ সহায়ক সমিতি, ইংরেজিতে ৬টা এবং বাংলায় ৫টা মনোগ্রাফ প্রকাশ করে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করা হয় বাংলাদেশের পক্ষে সমর্থনের জন্য। তাহলে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অংশ নিয়েছে। আমরা ৩ নম্বরে দেখব শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের ভূমিকা। শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা কি করেছে। প্রথমে নামটা আমরা দেখছি কি নোটে, ভারতের বিখ্যাত সঙ্গীতজ্ঞ পণ্ডিত রবিশঙ্কর। আমরা জানি ১৯৭১ সালের আগস্ট মাসে ভারতে আমেরিকার নিউ ইয়র্কে একটা কনসার্টের আয়োজন হয়েছিল, যে কনসার্টের নাম কনসার্ট ফর বাংলাদেশ। এই কনসার্টের আয়োজক হিসেবে পণ্ডিত রবিশঙ্কর যথেষ্ট ভূমিকা পালন করেছেন। পণ্ডিত রবিশঙ্করের আহ্বানে তার বন্ধু জর্জ হ্যারিসন এই দাতব্য কনসার্টের আয়োজন করে। এই কনসার্ট থেকে অর্জিত টাকা শরণার্থীদের ভরণ পোষণের জন্য প্রদান করা হয়। এছাড়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী মকবুল ফিদা হোসেন নিজে ছবি এঁকেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ
সময়কালে ছবি এঁকেছেন এবং রাস্তায় দাঁড়িয়ে নিজে বিক্রি করেছেন। এই বিকৃত অর্থ থেকে শরণার্থীদের সহায়তার জন্য এই অর্থ প্রদান করেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি বিকাশ ভট্টাচার্য, প্রকাশ কর্মকার, শ্যামল দত্ত রায়, গণেশ পাইনের মতো খ্যাতিমান চিত্রশিল্পীরা ফুটপাতে দাঁড়িয়ে মাসের পর মাস বাংলাদেশের উপর ছবি এঁকে বিক্রি করেছেন এবং ছবি বিক্রির টাকা শরণার্থী শিবিরে পৌঁছে দিয়েছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি অন্নদাশঙ্কর রায়, সুভাষ মুখোপাধ্যায়, মৈত্রী দেবী, শান্তিময় রায়, নির্মল চক্রবর্তী প্রমুখ কবি সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা বাড়ি বাড়ি ঘুরে অর্থ সংগ্রহ করেছেন। হ্যাঁ, এই অর্থ শরণার্থীদের সহায়তার জন্য শরণার্থী তহবিলে প্রদান করেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভারতের শিল্পী সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা, বিশেষ করে পণ্ডিত রবিশঙ্কর, চিত্রশিল্পী মকবুল ফিদা হোসেন, হ্যাঁ, মুক্তিযুদ্ধের উপর ছবি এঁকে মুম্বাইয়ের রাস্তায় রাস্তায় ঘুরে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন শরণার্থীদের সহায়তা করার জন্য। অর্থাৎ শিল্পী সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সর্বাত্মক সহযোগিতা করেছে নিজ নিজ অবস্থান থেকে। আমরা আজকের ক্লাসের শেষ দিকে চলে আসছি। আমরা আজকে পড়লাম বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা। আজকের এই ক্লাস সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং পূর্বের ক্লাস সম্পর্কেও যদি কারো কোনো কিছু জানার থাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আজকে আমার এই ক্লাসে যুক্ত থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি মহামারী কোভিড-19 থেকে নিজে এবং নিজের পরিবারকে রক্ষার জন্য স্টে হোম স্টে সেফ, নিরাপদে থাকতে হবে, বাসায় থাকতে হবে, সবারই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।